শুরু করছি আজ নতুন পর্ব প্রেতলোকের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমার যে ঘটনাটা পাঠিয়েছে সে থাকে কলকাতায়, তার সাথে এই ঘটনাটা ঘটে গেছে। তো সে যেরকমভাবে আমি লিখে পাঠিয়েছে সেরকমভাবেই আমি পড়ে শোনাচ্ছি। আমার নাম বিপ্লব, বাড়ি পূর্ব বর্ধমানে, কিন্তু এখন কাজের সূত্রে কলকাতায় থাকি। আমার এক বন্ধু, তার নাম ছিল সুমন। সে অনেক কম বয়সে কলকাতায় চলে এসেছিল কাজের জন্য। সে আমার ছোটোবেলার বন্ধু। আমি তখনও আমাদের গ্রামেই ছিলাম, কারণ ভেবেছিলাম যে এখানেই গ্রামে কিছু একটা কাজ করে নেবো, তাহলে বাবা মায়ের থেকে দূরে যেতে হবে না। ওখানে কাজের জন্য অপেক্ষা করতে করতে প্রায় 1 বছর পার করে দিয়েছিলাম, কিন্তু কোনো কাজ পাচ্ছিলাম না। তখন বাবা মা বলে, তোর যদি কলকাতা যেতে লাগে কাজের জন্য তাহলে তুই চলে যা, আমাদের চিন্তা করিস না। তখন আমি ভাবলাম যে বাড়ি থেকে বলছে যখন চলে যাই কলকাতা, নাহলে কতদিন কাজ না করে থাকবো। এরকম ভাবনা চিন্তা করার 2 দিন পরে আমি আমাদের গ্রামের ঢোকার মোড়ে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। আমি আর কয়েকজন ছিল আমাদের বন্ধু। সেই সময় দেখি আমার সেই বন্ধুরা সুমন বাস থেকে নেমে গ্রামে ঢুকছে। সে আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। আমিও তার সাথে কথা বলতে শুরু করলাম। সে বলছে যে সে নাকি কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি এসছে। তখন আবার আমার জিজ্ঞেস করলো সে যে তুই কী কাজ করছিস সেখানে। আমি বললাম যে আমি কিছুই করছি না রে, কোনো কাজ পাইনি এখনও। তখন সে আমায় বললো যে তাহলে এখানে পড়ে আছিস কিসের জন্যে, চল আমার সাথে কলকাতায়। আমি মনে মনে ভাবতে লাগলাম যে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তারপর ও যখন আবার কলকাতায় ফিরলো তখন আমি ওর সাথে কলকাতা চলে এলাম। এবার প্রথমে তো আমি আমার বন্ধু সুমনের সাথেই থাকতাম ওদের পিজিতে, সেখানে আরও কয়েকটা ছেলে থাকতো একসাথেই। কিন্তু আমি কোথায় কাজ করব সেটা ভেবে পাচ্ছিলাম না। উচ্চ মাধ্যমিক পাস ছেলেকে তো আর কোনো বড় কোম্পানিতে নেবে না, তাই না? তাই আমার বন্ধু আমায় বলল যে ডেলিভারি বয়ের কাজ কর। আমি গেলাম একটা ডেলিভারি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্যে, এবং সিলেক্টও হয়ে গেলাম। প্রথমে আমার কাছে বাইক ছিল না বলে সাইকেল জোগাড় করে নিয়েছিলাম, এবং সেটা আমার বন্ধুই করে দিয়েছিল জোগাড়টা। তো প্রথম কয়েক মাস কাজ করে বেশ ভালোই সেভিংস করে নিয়েছিলাম। তো ঠিক করলাম যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো, যাতে ডেলিভারি করতে তাড়াতাড়ি হয় এবং আরও বেশি বেশি ডেলিভারি করতে পারি। তো নিয়েও নিলাম। তারপর একদিন রাতের বেলায় একটা অর্ডার এসেছিলো, সময় তখন 12:15। সেদিন অত রাত অবধি কাজ করছিলাম, তার কারণ হলো পরের দিন আমি বাড়ি আসতাম একটু বাবা মার সাথে দেখা করতে, এবং ছুটিও নিয়েছিলাম সেই জন্যে। তো অর্ডার যে করেছিল তার বাড়ি ছিল আমার লোকেশন থেকে অনেকটাই দূরে, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই সময় সেখান থেকে অনেকটাই দূরে। আমি তাও অর্ডারটা নিয়ে নিলাম। রেস্টুরেন্টে গেলাম, খাবারটা পিক করলাম, করে কাস্টমারের লোকেশনের জন্য রওনা দিলাম। লোকেশনে পৌঁছালাম। বাড়ির বাইরে যখন বাইকটা দাঁড় করালাম, কাস্টমারের বাড়ির বাইরে, আমার বাইকটা দেখে একবারের জন্য মনে হয়নি যে সে বাড়িতে কেউ থাকতে পারে। আমি বাইক থেকে নেমে কাস্টমারকে কল করছি, সে ফোন ধরছে না। প্রায় 7 থেকে 8 বার আমি কল করেছি, কিন্তু একটা বারের জন্যও সে আমাকে আমার ফোনটা সে ধরেনি। অর্ডার ডিটেলসে লেখা ছিল যে 3rd ফ্লোর। আমি গেলাম 3rd ফ্লোরে, গিয়ে দেখি সেখানে পুরো অন্ধকার, একটা ছোট্ট লাইট জ্বলছে, সেটা না জ্বলার মতোই। সেই ফ্লোরে 3টে রুম ছিল একেবারে পাশাপাশি, 3টে রুমেই তালা মারা। দেখে মনে হচ্ছে যে রুমগুলোতে দিনের পর দিন কেউ থাকে না। আমি কাস্টমারকে কল করে যাচ্ছে, কিন্তু কেউ ফোন তুলছিল না একবারের জন্যেও। তখন আমি আমাদের কোম্পানির ডেলিভারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কল করলাম। সব কিছু বললাম যে আমি কাস্টমারের লোকেশানে চলে এসেছি, অনেকক্ষণ ধরে কল করে যাচ্ছি কিন্তু কল ধরছে না একবারের জন্যেও। তখন সেই ডিপার্টমেন্ট থেকে আমাকে জানায় যে তুমি ওখানে দাঁড়াও, আমি কাস্টমারের সাথে কানেক্ট করার চেষ্টা করছি। তবে আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলে আমি দাঁড়িয়ে রয়েছি। না কাস্টমারকে কল করে পাচ্ছি, না কোম্পানি থেকে কল আসছে। আমি সেখান থেকে যেতে পারছিলাম না, কারণ আমি ভাবছিলাম যে আমি যদি ডেলিভারিটা না করি এবং তারপর যদি আমার চাকরি চলে যায়, চাকরি হারাবার ভয়ে আমি সেখানে দাঁড়িয়েই ছিলাম। বেশ অনেকক্ষণ পরে কোম্পানি থেকে কল আসে এবং তারা বলে যে ওখানেই দাঁড়াও, কাস্টমার বাড়িতে রয়েছে, দরজা খুলছে। তারপর ফোনটা রাখার পর আমার ফোনে আরেকটা কল আসে, ধরলাম। ওপার থেকে আমায় বলল যে খাবারটা দরজার সামনে রেখে চলে যান। গলাটা ছিল ভীষণই কর্কশ, সেটা কোনো মেয়ের গলা না কোনো ছেলের গলা বোঝা খুবই মুশকিল।
আমি মনে মনে ভাবছিলাম যে এত দামি খাবার দরজার সামনে রেখে দিয়ে চলে যাব। তখন আমার মনে অনেক প্রশ্ন আসছিল যে আমি এতক্ষণ ধরে ফোন করছিলাম, আমার ফোন ধরছিল না। কাস্টমার কেয়ার থেকে মানে ডিপার্টমেন্ট থেকে একবার ফোন করলো, ধরে নিল। আর তারপরেও আরও অনেক বিষয় যে এই বাড়িতে একটা মানুষ কী করে থাকতে পারে, এরকম ভাঙাচোরা বাড়ি, এই বাড়ি তো যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে, এখানে কেউ কী করে থাকতে পারে, এইসব আমার অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। সেই জন্য আমি কী করলাম, খাবারটাকে গেটের সামনে মানে দরজার সামনে রেখে আমি একটু দূরে সরে এলাম, একটু অন্ধকারে সরে এলাম। আমি সেখান থেকে দেখতে লাগলাম যে কী হয়, কে দরজা খোলে, এসব আমি দেখতে লাগলাম। আমি দেখলাম অনেকক্ষণ পর দাঁড়িয়ে থাকার পরে আমি দেখলাম যে দরজাটা আস্তে আস্তে খুলল। ঘরের ভেতরে একেবারে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকার দিয়ে একটা হাত বেরোলো আর খাবারের প্যাকেটটা নিয়ে নিল। হাতটা একবারে সাদা ধবধবে হাত। তারপরে খাবারটা নিয়ে নেওয়ার পরে দরজাটা ধড়াম করে বন্ধ করে দিল। মানে ওখানে যদি কোনো বৃদ্ধ মানুষ থাকতো তার মনে হয় হার্ট অ্যাটাক হয়ে সেখানেই মারা যেত। আমি তখনও সেখানে দাঁড়িয়েছিলাম, কারণ আমার কাছে এইসব জিনিস খুবই অদ্ভুত লাগছিল। এরপর আমার মনে হলো যে আমার ঘাড়ের সামনে কেউ হাওয়া চালালো। আমি একবার ঘাড়ে হাত দিলাম, কিছুই নেই। আমি তখনও দাঁড়িয়ে রয়েছি। তারপর দেখলাম আমার কানের সামনে দিয়ে আবার সেই একই রকম হাওয়া, একেবারে ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে কানের সামনে ঘাড়ের সামনে কেউ এসি চালিয়ে দিয়েছে। আমি সেই সময় পেছনে ঘুরে তাকালাম, দেখলাম আমার থেকে 5-7 হাত দূরে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটার পরনে একটা সাদা রঙের নাইটি ছিল, একেবারে সাদা ধবধবে, মানে পুরো শরীরটাই তার সাদা বলা যেতে পারে। এবং মুখটা যেরকম সাদা, চোখগুলো সেরকমই কালো। চোখটা তো কালো, তার আশেপাশের অংশগুলোও কালো। মানে খুবই বীভৎস একটা মুখ লাগছিল এবং চুলগুলো সাইডের দিকে উড়ছিল। মানে আমি এটা খুব অবাক লাগলো যে এরকম তো আমি সিনেমায় দেখেছিলাম, তাহলে এরকম আবার সত্যি হয় নাকি, কারোর চুল এরকম সাইডে ওড়ে নাকি। তো তারপর সে কথা বলছে, যে সে আমাকে বলছে যে গিরে, তোর এত কৌতূহল কিসের জন্যে, তোর কি প্রাণে মায়া নেই, তুই কি বাঁচতে চাস না? এই কথাটা বলছে, সে দূর থেকে বলছে, কিন্তু আমার মনে হচ্ছে যে কথাটা আমার কানে কানে এসে কেউ বলছে। মানে ওই মেয়েটাই আমার কানে কানে এসে বলছে, কিন্তু সে আমার থেকে অনেকটাই দূরে। আর গলাটাও ছিল সেই গলা যেটা আমি ফোনে শুনেছিলাম কিছুক্ষণ আগে, যেই গলায় আমাকে ফোন করে বলেছিল যে খাবারটা বাইরে রেখে চলে যান, সেই গলাটা দিয়ে এই কথাগুলো বলছিল। আমার ভীষণ ভয় লেগে যায়, আমি একদম পুরো ভয়ে আটকে উঠি। তারপর দেখি সেই মহিলাটা না মেয়েটা না আত্মা কী বলে আমি বুঝতে পারছিলাম না, সে আমার দিকে এগিয়ে আসছে, আস্তে আস্তে এগিয়ে আসছে। আমি ওই দেখে পেছনে পা বাড়তে যাব, আর সেই সময় আমি ডিসব্যালেন্স হয়ে সিঁড়ি দিয়ে পড়ে যাই, একদম পুরো গড়াতে গড়াতে নিচে পড়ি, একটা ধাপ পড়ি। আমি কোনোরকমভাবে উঠলাম, উঠে আমি দৌড় দিয়ে বাইকের সামনে আসলাম, বাইকটাকে স্টার্ট করলাম, করে আমি মানে কি বলবো, মানে দুরন্ত গতিতে আমি বাইক চালাতে লাগলাম। অনেকটা চলে আসার পরে আমার মনে হলো যে আমার পেছনে কেউ বসে আছে এবং তার নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। আমি পেছনে ঘুরে তাকানোর মতো সাহস আমার ছিল না। জায়গাটা ছিল ভীষণই অন্ধকার, যে জায়গাটা আমি ওরকম অনুভব করছিলাম। আমি পেছনে ঘুরে তাকাতে তো পারছিলাম না। সেই সময় আমি শুনতে পেলাম আমার কানে সেই গলাটা। সে বলছে, কিরে, তোর তো অনেক কৌতূহল ছিল দেখার জন্য যে আমি কে খাবারটা নেয়, তাহলে চলে যাচ্ছিস কেন, ভয় পাচ্ছিস কেন, দাঁড়ালি না কেন, বল। এরকম করে আমার কানের সামনে এক নাগাড়ে বলে যাচ্ছে। আমার ভয় লেগে যায়। আমি পেছনে ঘুরে একবার তাকাই। সেই সময় আমি সেই মহিলাটাকে না আত্মাটাকে কী বলবো জানি না, তাকে আমি একেবারে সামনে থেকে দেখি যে একেবারে সাদা ধবধবে মুখ, চুলগুলো সামনের দিকে উড়ছে, আর চুলগুলো মাঝখান দিয়েই চোখটা আমি দেখতে পেলাম, একবারে কালো কুচকুচে চোখ এবং চোখের আশপাশটাও কালো। আমি ওই দেখে ডিসব্যালেন্স হয়ে যাই এবং আমার বাইকটা গিয়ে লাগে একটা গাছের মধ্যে। ব্যাস, আমি ওখানেই পড়ে যাই। আমার বাইকে তো দফাটা আবার শেষ হয়ে যায়। আমার ওখানেই আমি মানে অ্যাক্সিডেন্ট হয় বলা যেতে পারে। সেখানে আমি সেন্স হারিয়ে ফেলি। পরের দিনকে যখন আমার জ্ঞান ফেরে, আমি দেখি আমি একটা হসপিটালে রয়েছি। আশেপাশে আমার ওই বন্ধুটা রয়েছে সুমন, এবং
ওই পিজেরই কয়েকটা লোক রয়েছে। তো সে আমাকে বলে যে কি করে কি হলো, তুই এরকম করে পড়েছিলি কিসের জন্য, মানে অ্যাক্সিডেন্ট কী করে হলো। আমি তখন কিছু বলি না, কিন্তু আমরা যখন কিছুদিন পরে 3-4 দিন পরে আমার ডিসচার্জ হয়ে যায়, আমি বাড়িতে আসি, বাড়িতে এসে ওকে সব কিছু বলি। তো বলার পরে ও তখন আমাকে বলে যে দেখ কী করবি, এই কাজটা কি করবি নাকি অন্য কোনো কাজ করবি দেখ, কারণ এরকম কাজে কিন্তু এর আগেও অনেকের সাথে এরকম হয়েছে। তো তোর খুবই কাজের দরকার ছিল, সেই জন্য আমি তোকে বারণ করিনি, এবং আমি জানতাম না তুই সেদিনকে অত রাত অবধি ডেলিভারি করছিস, জানলে আমি তোকে বারণ করতাম। তো এইসব আমার বন্ধুরা আমাকে বললো। তো তারপর আমি তাকে বললাম যে আমি কাজটা তো ছাড়তে পারবো না, কিন্তু আমি 7টা-8টার পর থেকে আর কোনো ডেলিভারি করবো না। সে আমার সকালবেলা যতই গরম লাগুক, যতই যা কষ্ট হোক, আমি সকালে ডেলিভারি করব, কিন্তু সন্ধ্যে 7টা-8টার পরে আমি আর কোনো ডেলিভারি করবো না, যতই যাই হয়ে যায়। তো তারপর থেকে আমি তাই করতাম, 7-8টার পরে আমি আর কোনো ডেলিভারি করতাম না। তো তারপরে আর এরকম কোনো ঘটনাও আমার সাথে ঘটেনি। তো ওটাই ছিল আমার ডেলিভারি মানে করার জীবনে ওরকম একটা সবথেকে ভয়ঙ্কর একটা দিন। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, এবং আশা করি আপনার ভালো লাগবে। আমি বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন, তাদেরও ভালো লাগবে। এবং আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlock00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।